বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। হাতের চোটের জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার শরীফুল ইসলাম। তবে সুখবর আছে তাসকিনকে নিয়ে। সোমবার বিকেলে ডালাসে বোলিং অনুশীলন করেছেন স্পিডস্টার। বুধবার আর এক সেশন অনুশীলনের পর নিশ্চিত হওয়া যাবে শ্রীলঙ্কা ম্যাচে তাকে পাওয়ার বিষয়টি। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও দলের শক্তির জায়গা ছিল বোলিং। বিশেষ করে বললে নতুন বলে তাসকিন শরীফুল জুটি যে কোনো দলেরই পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাসকিন আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শরীফুলের ইনজুরি বোলিং আক্রমণ নিয়েও চিন্তা বাড়িয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ফিট হতে সব চেষ্টাই করে যাচ্ছেন তাসকিন আহমেদ। ডালাসে পুরো দল বিশ্রামে থাকলেও পেস বোলিং কোচ, ফিজিও ও ফিটনেস ট্রেনার নাথান কেলিকে নিয়ে ইনডোরে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। ছোট রান আপে 3 ওভার বোলিং করা তাসকিনের শরীরী ভাষাতেও স্পষ্ট ছাপ, দ্রুতই ফিরবেন মাঠে। দলের ফিজিও শোনালেন আশার কথা। বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড। আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। 100% কখনোই অ্যাকচুয়ালি যে কোনো ইঞ্জুরির পরে যথাযথ বলা যাবে না। 3টা সেশনেই যে ও একদম 100% ফিট অবস্থায় এসে পড়বে বা বোলিং আউটলুডের অবস্থায় ঠিক আসবে, এটা কখনোই বলা উচিত না। বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি গুড। প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে। অনেক আগেই ও যথারীতি সুস্থ হয়ে যাবে আশা করতেছি। তো ইউজুয়ালি এই ধরনের সেলাই যখন করে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায়। তারপরে টোটালি ডিপেন্ডস অন প্লেয়ার। তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব। শরীফুলের মাঠে ফেরা নিয়ে নিশ্চিত দিনক্ষণ জানা না গেলেও এখনই তার বদলি হিসেবে কাউকে দলে নিচ্ছে না বিসিবি। প্রথম 2 ম্যাচ মিস হলেও বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডালাসে বৃষ্টির কারণে আউটডোরে ঐচ্ছিক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ইনডোরে অনুশীলনের সুযোগ থাকলেও টিম হোটেলেই সময় পার করেছেন শান্ত, লিটন ও সাকিবরা। তবে ইনজুরি থেকে ফিরতে একাই অনুশীলন করেছেন পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টাইগারদের মতো বসে না থেকে ইনডোরে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। বিস্তারিত থাকছে সাজিদ মুস্তাহিদের আরও একটি প্রতিবেদনে। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে এসেছে 18 দিন হলো। এই 18 দিনে বাংলাদেশ দল ফুল টিম একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 4 দিন। অথচ খুব বাজে অবস্থায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার স্থানীয় সময় ডালাসে পৌঁছেছে, যেহেতু তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ এখানে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ সোমবার স্থানীয় সময় এখন বিকেল। বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করেনি। তবে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দল কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছে। ডালাসে গতকাল বৃষ্টি হয়েছিল, আজও বৃষ্টি হয়েছে এবং গত 15 বছর ইতিহাসে ডালাসে কিন্তু এখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কদিন আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচটাও কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। বিকল্প কিন্তু আছে, আমরা জানি যুক্তরাষ্ট্র ক্রিকেটের দেশ নয়, তারপর এখানে একটা ভালো ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে। পাকিস্তান দল চাইলেও কিন্তু আজ হোটেলে বসে বৃষ্টি উপভোগ করতে পারতো, হয়তোবা তারা চা সিগারা খেতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা একটা মিশন নিয়ে এখানে এসেছে, তারা চ্যাম্পিয়ন হতে চায়। কিন্তু বাংলাদেশ দলের মধ্যে আমরা কিন্তু এই যুক্তরাষ্ট্রে আসার পর থেকে দেখছি তাদের মধ্যে খেলার বা মাঠে গিয়ে অনুশীলন করার যেন কোনো তাড়না নেই। ডেফিনেটলি বাংলাদেশের পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা খুব বাজেভাবে হেরেছে সাউথ আফ্রিকার সাথে। বাংলাদেশের উচিত হবে তাদের এই যে সময়টা ক্যাপিটালাইজ করা এবং ডেফিনেটলি সেখান থেকে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা জিততে পারে, কোনোভাবে যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, অবশ্যই বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়া। বাংলাদেশ দলের মধ্যে আমরা চাই এই সিরিয়াসনেসটা আসুক, তারা মাঠে আসুক, অনুশীলন করুক, নিজেদের ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিক এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলুক। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে উড়ে স্রেফ যাওয়ার পর বিশ্বকাপে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ শ্রীলঙ্কার। তাদের মতে নির্দিষ্ট কিছু দলকে বাড়তি সুবিধা দিয়ে থাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যস্ত সূচি, ভ্রমণক্লান্তি ও আবাসন নিয়েও হতাশ লঙ্কানরা। এবারের বিশ্বকাপে 4টি আলাদা ভেন্যুতে খেলবে দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেটাররা। 4 ভেন্যুতে 4 ম্যাচ খেলবে নেদারল্যান্ডসও। যদিও একই গ্রুপে থাকা সাউথ আফ্রিকা অভিন্ন ভেন্যুতে খেলবে 3টি ম্যাচ। মোড়ল ভারতের ও 3 ম্যাচ একই ভেন্যুতে। শুধু ভেন্যুই নয়, স্টেডিয়াম থেকেও লঙ্কানদের টিম হোটেল অনেক দূরে। এ নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে 2014 চ্যাম্পিয়নরা। তবে দেরি হয়ে যাওয়ায় এখন আর কিছুই পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছে আইসিসি। এবারে দেশের ফুটবলের খবর। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় নারী স্টাফের আয়োজক হতে পারছে না বাংলাদেশ। 17 থেকে 30 অক্টোবর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নেপালের দশরথ রঙ্গশালায়। কম্পিটিশনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নিয়েছে সাফ।
তা আগের থেকে অন্যগুলো হোস্ট কনফার্ম ছিল, একটাই বাকি ছিল ওমেন চ্যাম্পিয়নশিপ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ফাইনালাইজ করেছি নেপাল হিসেবে হোস্ট অফ দ্য সাব চ্যাম্পিয়নশিপ। আমরা কিন্তু কোনো সময় বলি নাই দুটো অতিথি দল নেব, 7টা দলই আছে, আমাদের 7টা দলই খেলবে, উপায় নেই তো। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো স্বাগতিক বাংলাদেশ। নেপালকে 45-31 পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রাখলো লাল সবুজ। টুর্নামেন্টের শুরু থেকে দাপুটে পারফর্ম করা বাংলাদেশ দল ফাইনালেও আধিপত্য বজায় রেখে খেলে। নেপালের বিপক্ষে এদিন মাঠে নামার আগে জাতীয় খেলা থেকে অবসর নেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। বিদায়ী ম্যাচে মাঠে নেমেও নিজের দাপট বজায় রাখেন ক্যাপ্টেন। ম্যাচের শুরু থেকে এগিয়ে থেকে টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা নিশ্চিত করে লাল সবুজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আজ আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার সঙ্গে আসলে বাংলাদেশের ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্রিকেটার অনেকেরই সম্পর্ক বিসিবি অন্যান্য পরিচালক বা কর্মকর্তাদের তুলনায় বেশ ভালো। আমি জানি যে ক্রিকেটারদের সঙ্গে আপনি বিপিএল বলেন, ডিপিএল বলেন, অন্যান্য সব টুর্নামেন্টগুলোতে আপনি খুব ক্লোজলি কাজ করেন। এই সময়ে, সাম্প্রতিক সময়ে আসলে বাংলাদেশ টিমের পারফরমেন্সটা খুব আশানুরূপ হচ্ছে না। তাদের মানসিক অবস্থা কি, এখান থেকে কি জানতে পেরেছেন, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা? না, আমিও খুব সারপ্রাইজ যে হঠাৎ করে ফর্মে থাকা ছেলেগুলোর এই অবস্থা কেন। মানে একদম যে ঢাকা লিগে ফর্ম, যদিও লিটন বা সৌম্য খেলতে পারেনি ঢাকা লিগ, লিটনও এরকম ম্যাচ খেলতে পারেনি বা ফর্মেও ছিল না, বাট তামিম, শান্ত ঢাকা প্রিমিয়ার লিগে 3টা না 4টা ম্যাচ খেললো, তাতেই 2টা 100 করলো। হ্যাঁ, এটা সবাই বলতে পারেন যে ঢাকা লিগ আর ইন্টারন্যাশনাল রিট কি এক, সেটা এক না, কোনো সময় সেটা সবাই এক কথাই বলবে যে কোনো সময় এক না, কি স্ট্যান্ডার্ড না। বাট আপনি আমেরিকার বোলিং যদি দেখেন তাহলে আমি বলবো প্রিমিয়ার লিগের অনেক টিম আছে তার থেকে বেটার বোলিং আছে। মানে আমি আমেরিকা টিমকে ছোট করলাম না কোনোভাবে, বাট আমি তারপরে বলবো যে ওই মানের বোলিং আছে। হ্যাঁ, তো ওই টিমের সাথে কেন আমরা পারলাম না, এটা কি, এটা মানে তো স্কিলের প্রবলেম আমি বলবো। যে অনেকে যদি বলে স্কিলের প্রবলেম, আমি এক কথায় বলবো না, ডেফিনেটলি না। এটা কোথাও একটা মেন্টাল ব্লকেজ আছে অবশ্যই, যেখানে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি না, সেটাই আমার মনে হয়। বা টি-20টার মানে আমাদের খেলার স্পিডটা কি হবে বা প্ল্যানিংগুলো কি হচ্ছে, আমি তো আর প্ল্যানিংগুলো জানি না এখন। যে প্রথম 6 ওভার আমরা কী প্ল্যান করছি, আমরা কি অ্যাটাকিং প্ল্যান করছি 6 ওভার আমরা 50-60 রান করবো, 2টা উইকেট পড়লে অসুবিধা নাই, অথবা আমরা 6 ওভারে 30 রান করবো, উইকেট দিব না, কোন প্ল্যানটা আছে? কিন্তু আমার মনে হয় কোনোটা প্ল্যানটাই আমি হয়তো বা রানও হচ্ছে না, উইকেটও পড়ছে, দুইটাই হচ্ছে। সুতরাং কোনো প্ল্যানই মনে হয় এগোচ্ছে না। 2টা প্ল্যান হতে পারে, একটা হচ্ছে আপনি ইগো এগ্রেসিভ, যে আপনি 6 ওভারে 50, 55, 50-55 করবেন, ইউ লুজ 2 উইকেট, টেক ইট। আদারওয়াইজ আপনি 6 ওভারে 30-35 করবেন, আপনি নেগোশিয়েট করবেন, আপনি উইকেট দিবেন না। 2টা একটা হতে পারে না, তো কোনোটাই তো আমাদের হচ্ছে না আসলে। তো আমি এটাই বললাম যে ফর্মের ছেলেগুলো কেন রান করছে, এটা খুবই আশ্চর্য ব্যাপার। তো এটা একটাই রিজন হতে পারে, আমি মনে করি যে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলছি না। মানে হয় আমরা খুব এগ্রেসিভ হয়ে যাচ্ছি। আমি বেশ কিছু ম্যাচের হাইলাইটস দেখে বলবো যে আমি খেলা দেখেছি একটাও, বাট আমি হাইলাইটস দেখেছি, হয়তো দেখেছি খুব ডিফেন্সিভ করছে, আবার নয়তো এগ্রেসিভ হয়ে যাচ্ছে। মানে ব্যালেন্স হচ্ছে না ব্যাটিংটার মধ্যে, যে আপনি রোটেট করছেন বা লুজ বলগুলোকে মারছেন। আপনি টি-20 খেলেন আর আপনি টেস্ট ম্যাচ খেলেন বা আপনি ওডিআই খেলেন, আপনার রোটেশন খুবই ইম্পর্টেন্ট। আপনি সিঙ্গেল যদি রোটেট করতে না পারেন তাহলে ইউ আর আন্ডার প্রেশার অলওয়েজ। আর টি-20তে আরও বেশি, যদি আপনি টি-20তে যদি ডট বল খেলতে আরম্ভ করেন, দেন ইউ আন্ডার প্রেশার, এবং সেটাই কিন্তু আপনার টপ অর্ডারে হচ্ছে আসলে। আমি মানে টু মেনি ডট বলস প্রেশার ক্রিয়েট করছে, এবারে মানে আপনি যখন মানে রং বল সিলেকশন করছেন টু হিট দ্য বল, অ্যান্ড দেন ইউ উইকেট পড়ছে এবং টিম আন্ডার প্রেশারে পড়ছে আস্তে আস্তে, এটাই হচ্ছে কিন্তু আসলে। টপ অর্ডার ব্যাটিংয়ের কথা বলছিলেন, আমরা টপ অর্ডার ব্যাটসম্যানদের একটু পারফরমেন্স দেখে নিব টি-20তে। লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মানে যাদের উপরে ভরসা থাকে আসলে। আমরা লিটন দাসকে দেখছি লাস্ট 10টা টি-20 ইনিংস যদি দেখেন, 14, 12, 23, 1, 7, 36, 0, 41, 35, 18, 41 সর্বোচ্চ, কোনো 50 নেই। লিটন দাসের ক্যালিবারের একজন ব্যাটসম্যানের লাস্ট 10টা টি-20 ম্যাচে আসলে কোনো 50ও নেই। এরপরে আমরা একটু সৌম্য সরকারেরটা দেখি, সেখানেও আমরা দেখব অনেকটা একই চিত্র। এখানেও আসলে কোনো 50-র দেখা পাননি সৌম্য সরকার। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যার
কাঁধে ভর করে বিসিবি আসলে সামনের দিনগুলো তে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে সেটা আশা করছে। নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটা একটু দেখতে চাই। নাজমুল হোসেন শান্ত একটা 50 করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে, হোম সিরিজটাতে। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিংয়ের চিত্রটা এটা। আপনি বলছিলেন যে মানসিকভাবে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, ঠিক একইভাবে স্কিলেরও কি আপনি মানে সমস্যা দেখেন কিনা? টি20 ক্রিকেট আমরা অন্যান্য দলগুলোকে, বড় দল তো বটেই, যারা একটু অপেক্ষাকৃত ছোট দল তারাও অনেক ফিয়ারলেস খেলেন। এই কথাটাই আমরা বুঝি না আসলে। আমার মনে হয় যে ফিয়ারলেস কথাটার মানে কি? ফ্রি হিটিং, হ্যাঁ আপনি যদি ওইভাবে বলেন পাওয়ার হিটিংয়ে আমরা ডেফিনেটলি পিছিয়ে আছি ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকা, বা আপনি ইংল্যান্ডকেও যদি বলেন, পাকিস্তান কোনো সব বলতে পারি, বাট তারপরে পাকিস্তানি রিজওয়ান বা বাবরকে আপনি ওই পাওয়ার হিটিং বলবেন না যেটা হয়তো বা ইংল্যান্ডের প্লেয়াররা কিংবা সাউথ আফ্রিকা বা ক্লাসেন বা এরকম যারা খেলে। বাট আমি বলি কি আমাদের প্লেয়ারও টাইমার, মানে এবং এরা যাদের কথা বললাম ডিসকাস করছি আমরা, শান্ত, সৌম্য এবং লিটন দাস, এরা কিন্তু কেউ যে এমন না যে কোনো শট খেলতে পারে না তা না। যেমন শান্ত শট বলে অনেক স্ট্রং, এখন সে দারুণ মানে পুল শট, কিন্তু লাস্ট ম্যাচে পুল শট মারতে গিয়ে আউট হলো। মানে যে সেটা আপনি যে 6টা বল ডট হয়েছে, 5টা বল ডট করার পর 6 নম্বর বলে হয়তো যে বলটা ও আর্মে খেলতে পারতে সেটাই জোরাজোরি করেছে, আউট হয়ে গেছে। তো সিলেকশন অফ দ্য বলটা আমি এই জন্যই বলছিলাম যে আপনি যখন ডট বল খেলবেন ইউ কিপ প্রেশারটা বিল্ড করবেন নিজের মধ্যেই। আর লিটন তো সত্যি কথা বলতে গেলে মানে এখন মানে সত্যি কথা বলতে গেলে কি এখন অনেক বছর হয়ে গেছে, আমরা অনেক বছর ধরে একই কথা বলছি যে ডেফিনেটলি না আপনি এদেরকে বাদ দিয়ে বাংলাদেশ টিম যদি বর্তমানে চিন্তা করেন ডিফিকাল্ট। আসলে প্লেয়ারটা কোথায়, মানে এটাও সত্যি আছে, কিন্তু আমরা সেই সাহসটা দেখাতে পারি না। এই ওয়ার্ল্ড এটা তো দেখাতে পারি না, যেটার জন্য আমি বলবো যে এখানে আমি সিলেক্টর এবং আমি বলবো টিম ম্যানেজমেন্টকে ইয়ে করতে হবে। আমরা যেমন আফিফ এবং পারভেজ ইমন দুজনেই কিন্তু জিম্বাবুয়ের সাথে টিমে ম্যাচ ছিল, কিন্তু আমরা কোনো ম্যাচ ওদেরকে দিলাম না কেন? আমরা বিকল্প এত বছর তৈরি করতে পারছি না কেন? আপনি সৌম্যকে যে লিগ খেলেনি তাকে আপনি খেলালেন, তাকে আপনি নিজে আপনি প্ল্যান করেছেন, তাকে নিজে আপনি আগে থেকেই সেট আপ ছিল আপনার মনে যে আমি তাহলে আপনি পারভেজ ইমন আর আফিফকে দলে ডাকলেনই বা কেন? আপনি ডাকবেনই কেন? আপনি যদি নাই খেলাবেন তাহলে আপনি ডাকবেন কেন? আপনি হয় ডাকলেন যখন তাদের সুযোগ দেন, অ্যাটলিস্ট জিম্বাবুয়ে 2টা ম্যাচ খেলাতেন। জিম্বাবুয়ের সাথে যদি আমরা আমার মনে হয় যে আমাদের যে একটা ম্যাচ খেলেছি এটা আমাদের দুর্ভাগ্য। যে টিম এসেছিল ওই টিম এসে আমাদের কন্ডিশনে আমাদের সাথে পারাই কথা না। সুতরাং আমরা ইমন খেলুক আর আফিফ খেলুক আর যদি অন্য একটা ছেলেও খেলুক, আমার মনে হয় না বাংলাদেশ কোনোভাবে হারা উচিত ছিল জিম্বাবুয়ের সাথে। তো আমার ইমন এবং আফিফকে যারা খেলেনি তারা আপনি যেমন হাসান মাহমুদকে যেমন আপনি কয়টা ম্যাচ খেলেছেন, সেখানে সাইফুদ্দিন আপনার 4 ম্যাচ খেলে 4টা উইকেট নিয়েছে, তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। এবং 17 জনের স্কোয়াডে আপনি যে কি বলেন এখন নতুন একটা শব্দ যোগ হয়েছে এখন টিমের সাথে আবার যে টিম কি 15 জনের পর 2 জনকে কি বললো তারা স্ট্যান্ড বাই, তখন কথাটা বলে না কি একটা নতুন কথা এসছে যে ট্রাভেল কি জানি ট্রাভেল এরকম কিছু, ট্রাভেল স্ট্যান্ড বাই হোয়াটএভার। তো আমার কথা হচ্ছে সেখানে আপনি সাইফুদ্দিনকে রাখলেন না। সুতরাং আপনি কি সিলেকশনগুলো কি ক্রাইটেরিয়ায় করছেন বা আপনি প্লেয়ারদেরকে যখন ডাকছেন তখন আপনি খেলাচ্ছেন না কেন? এই সিদ্ধান্তগুলো দলে কে নেয়? এগুলো ডেফিনেটলি কোচ, ক্যাপ্টেন এবং আমার মনে সিলেক্টার্সরা। আমি মনে করি যে আপনি নান্নু ভাই, সুমন যারা লাস্ট সিলেক্টর ছিল তাদেরকে আপনি মানে এক কথা তাদেরকে মানে কি বলবো বেধরক পিটিয়ে বের করে দিচ্ছি আমরা আর কি, মানে কথার পিটানো যাকে বলে, মানুষ তাদেরকে সমালোচনা করে যেভাবে আপনি এখন লিউ ভাইরা আসছেন, তো লিউ ভাইকে আপনার সময় দেবে, কিন্তু লিউ ভাই থেকে এখানে অ্যাক্টিভ হতে হবে। আমি মনে করি তাদেরকে আরো বেশি ফোকাস হতে হবে যে তারা আসলে কি করছেন। মানে আমার কথা হলো তাদেরকে ম্যানেজমেন্ট তাদের জিজ্ঞেস করা উচিত যে তোমরা এতগুলো প্লেয়ার যে ঢাকা লিগ চলাকালীন সময় তোমরা এতগুলো প্লেয়ার নিলে তুমি খেলালে না কেন? তাহলে এক্স্যাক্টলি ক্লাবগুলো তো সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক না? আমাদের ক্লাবগুলোতে এত প্লেয়ার নেই। মানে আমি বিং এ ক্লাব কোচ হিসাবে আমার জন্য বিশাল সমস্যা হয়েছে যখন আমনির থেকে 9-10টা প্লেয়ার নিয়ে গেছে। তো আমার কথা হলো যে এই প্লেয়ারটাকে তুমি নিলে তাকে খেলা না কেন? নাই যদি খেলাবো তখন নিলা কেন? সুজন ভাই, হাতুরু সিংহের রোলটা কি এখানে? আমি জানি না কি, ডেফিনেটলি তার রোল তো সবচেয়ে প্রধান হওয়া উচিত বিং এ কোচ যে। এবং আমার কথা হলো যে এগুলা সিলেক্টরদের প্রশ্ন করা উচিত যে আমি তোমাকে এই প্লেয়ারটা দিব, তুমি কি আসলে খেলাবা নাকি না খেলাবা? যদি তুমি নাই খেলা ড্রেসিং রুমে রাখতে চাও তো তুমি আন্ডার-19 থেকে 2টা বাচ্চা ছেলে কিনে ড্রেসিং রুমে খেলা, তারা ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাও শিখলো, দেখলো, ফিল্ডিংয়ের সময় কাজে লাগলো। তো তুমি যখন ঢাকার একটা আমাদের লিস্টের মেইন টুর্নামেন্ট চলছে তখন তুমি প্লেয়ারগুলোকে নিচ্ছ, তুমি খেলাচ্ছ না, তাদেরকে বাদও দিচ্ছ, কিন্তু তুমি অফ ফর্মে প্লেয়ার থেকে নিয়ে যাচ্ছ। পারভেজ ইমন ঢাকা লিগে 600-র উপরে রান করা ছেলে, তোকে একটা ম্যাচে তুমি খেলালে না, তুমি একটা ছেলেকে কিভাবে আমরা নতুন ছেলেকে দেখবো, কিভাবে সুযোগ দিব? সেই সাহসটা আমরা দেখাতে পারছি না কেন? ইটস ভেরি মানে সামটাইম আমারও প্রশ্ন হয় যে কেন দেখাতে পারছি। আপনি যখন ন্যাশনাল টিমের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর হিসেবে বা বিভিন্ন সময় কোচ হিসেবেও ছিলেন, তখন কিন্তু এই সাহসগুলো দেখানোর আমরা দেখেছি আপনি চেষ্টা করেছেন, কিন্তু এখন সেটা কেন হচ্ছে না? আমি দেখেছি, এবার আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে দেখাতে পারছি না আর কি। যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি টিম ডিরেক্টরের একটা পদ ছিল আমার,
কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে আমার কোনো রোলই ছিল না আসলে, দামটা ছিল আমার টিম ডিরেক্টর, বাট আমার কোনো রোল ছিল না ইনফ্যাক্ট। যার ফলে ওই ওয়ার্ল্ড কাপেও অনেকগুলা জিনিস যেটা হয়েছে সেটা আমি বলতে পারিনি। যেটা আমার, এটার কারণ কি? যেহেতু আমার ওই আমি যখন আমার টার্মস অফ রেফারেন্সটা পেলাম, টটটা পেলাম, তখন আমার কাছে প্রমাণ ছিল যে আমি টিমের এইসব ব্যাপারে সাথে কথা বলতে পারবো না। তখন আমি সেটার মধ্যে আর যাইনি। তা এটা পরের কথা, এটা শেষ, অনেকবার বলেছি, এটা আর বলতে চাই না। বাট আমি মনে করি যে হ্যাঁ, কোচ এবং ক্যাপ্টেনের তো অবশ্যই এটা একটা রোল থাকা উচিত, তাদের যে ডিসিশন মেকিংগুলা। যেমন আপনি যদি এইভাবেই চিন্তা করেন, আমরা ইউএসের সাথে যখন প্রথম ম্যাচটা খেললাম, এখান থেকে জিম্বাবুয়ে যখন আমরা খেলে গেলাম, তানজিদ তামিম ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, মানে টপ ওপেনিংয়ে, ওই যে ফর্মের প্লেয়ার। আপনি কি করলেন, আপনি আমেরিকাতে প্রথমেই ওকে ড্রপ দিলেন এবং ইউ প্লেইং, আপনি খেললেন একটা সিমার কম নিয়ে, যেটা বাংলাদেশ অনেকদিন খেলে না। ইউ ডোন্ট প্লে দ্য থার্ড সিমার, কেন? এই প্রশ্নটা করার লোকটা কোথায় আমাদের? রাইট, মানে এই জবাবদিহিটা চাওয়ার লোকটা কোথায়? আমার কথা, আপনি সৌম্য আর লিটনকে তো দেখার কিছু নাই, দে আর প্রুভেন, তারা জানেন। আপনি তাদেরকে নিয়ে গেছেন, লিটন একটু অফ ফর্মে আছে, লিটনকে আপনি সময় নিয়ে খেলান, তাড়াহুড়া তো কিছু না। আপনার আমেরিকার সাথে যে ম্যাচ হারলে যে আপনার দেশের আপনার কনফিডেন্স নষ্ট হবে এবং দেশের মানুষেরও একটা আত্মবিশ্বাসের ভাটা, দেশের মানুষ সবাই চায় বাংলাদেশ ভালো খেলুক, জিতুক। তো আপনি কি করলেন, আলটিমেটলি ওই একটা ভুল ডিসিশনে একদম সিরিজটা হারলেন। রাইট। আমরা একটু আজকে সকালে যে ম্যাচটা হয়েছে আফগানিস্তান এবং উগান্ডা, এই ম্যাচটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটিতে আমরা দেখেছি আফগানিস্তান মানে একেবারে ডমিনেট করে খেলেছে। এই আফগানিস্তান টিমটাকে কেমন দেখছেন? বিপিএল ও অনেক ক্রিকেটারকে আপনি দেখেছেন আফগানিস্তানের। স্যার, বিপিএল ওরা সারা ওয়ার্ল্ড ওয়াইডই এখন এই T20 লিগটা খেলে বেড়ায় এবং খুবই মানে আমার মনে হয় যে ব্যবধানে জিতে খুবই স্বাভাবিক। আমি মনে করি এটাই হওয়া উচিত। আফগানিস্তান এখন এত স্ট্রং টিম T20 ফর্মেটে, সুতরাং এটা আমি কোনো আশ্চর্যই হইনি যে ওরা এত বড় ব্যবধানে জিতেছে। বরং আমার মনে হয়েছে যে ওপেনিং স্ট্যান্ডটা ছিল ইব্রাহিম জাদজান এবং গুরবাজের, ওইখান থেকে কিন্তু 14 ওভারে তাদের পার্টনারশিপ ছিল মানে 150-এর মতো, 150 প্লাস, 143, 56 বা এরকম 14.3-তে। কিন্তু সেই তারপরে কিন্তু তারা বলতে গেলে রান কমই করেছে হিসাবে, আমার 200 প্লাস করা উচিত ছিল। সেক্ষেত্রে আমি বলবো তারা ফেল করেছে, মানে রান তোলার ক্ষেত্রে আফগানিস্তান ফেল করেছে, এটাই আমি বলবো। বাট বাকি যে তাদের যে বোলিং, আমি মনে করি সবচেয়ে মানে T20-তে ডেঞ্জারাস বোলিং একটা করা, সত্যি কথা বলতে গেলে। ইভেন তাদের ব্যাটিংয়ের থেকে তাদের বোলিং ইজ মাচ স্ট্রঙ্গার, এটা আমার সবসময় মনে হয়। আমরা একটু তাদের বোলিংটা দেখি। বোলিংয়ে আমরা এখানে দেখেছি রমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদজান, তারাই খেলেছে ব্যাটিংয়ে। বোলিংয়ে আমরা দেখছি ফজল হক ফারুকি 9 রানে 5 উইকেট নিয়েছেন, রশিদ খান 12 রানে 2 উইকেট, নভিনুল হক 4 রানে 2 উইকেট। এর সাথে বোলার আছে মুজিবুর হক, মুজিবুর রহমান আছে, জি, আছে আপনার নবী, আপনি বুঝেন আজমাতুল্লাহ ওমর জাই আছে, তো আপনি বুঝেন তার বোলিং কত স্ট্রং এবং তার ব্যাটিং কত স্ট্রং। আমি মনে করি T20-তে দে আর ভেরি কম্পারেবল সাইড। আমি শুধু মনে করি T20 না, 2023 ওয়ানডে বিশ্বকাপেও তো তারা দারুণ খেলেছে। সুতরাং তাহলে সাদা বলে তারা এখন মানে আমি মনে করি যে কোনো বড় দলকে হারানোর মতো অ্যাবিলিটি তাদের আছে। তারা কি বাংলাদেশের চেয়ে মানে বেটার সাইড এখন? অবশ্যই T20-তে আপনি যদি ইফ ইউ অনেস্ট, ইউ উইল সে ডেফিনেটলি ওরা আমাদের থেকে স্ট্রং এখন। তারা পারফরমেন্সই বলে, এটা তো আর মানে মুখে আমরা জোর করে বলতে পারবো। অবশ্যই বাংলাদেশ ভালো দল, কিন্তু আপনি যদি পারফরমেন্স জানেন, এখন আফগানিস্তান আমার মনে করি এই সাদা বলের ফর্মেটে বিশেষ করে T20-তে আমার থেকে অনেক এগিয়ে আছে। সমস্যাটা কোথায়, বা আফগানিস্তান কোন জায়গাটা এগিয়ে যাচ্ছে যেখানে আমরা পারছি না? তাদের তো কোনো হারানোর কিছু নাই, তারা তো এত চিন্তা করে ক্রিকেট খেলে না, তারা পজিটিভ খেলে তাদের বডি। আপনি যেটা বলছিলেন যে আপনি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলেন যে ফ্রিডম নিয়ে খেলাটা, রাইট? এই ফ্রিডমটা আফগানিস্তান টাইমে খেলা দেখলেই বোঝা যায় তারা কতটা ফ্রিডম নিয়ে খেলে। কারণ যখন আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করে, তাদের নানা জড়তা থাকে, নিজে রান করতে হবে, তারা দলের চিন্তা থেকে নিজের চিন্তাটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়, যে আমি রান্না করে নেক্সট ম্যাচে খেলতে পারবো না। মানে সেটা কি শুধু ন্যাশনাল টিমে অবস্থানটা টিকিয়ে রাখার চেষ্টা? এক্স্যাক্টলি, আমার মনে হয় তাই। এখন যদি বলতে হয় আমি সেটাই বলবো আসলে। আর আপনি যদি এইটাও সত্যি কথা, টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড থেকে বলা উচিত যে নেক্সট 15-20টা T20 ইউ উইল প্লে ফর বাংলাদেশ, হোয়াট এভার ইউ ডু, বাট এর 15-20টা উই উইল গিভ ইউ এনাফ চান্সেস। বাট আপনি তখনই আপনি ফ্রিডম দিন। আপনি যদি বলেন যে এক সিরিজ পরে যদি একটা ছেলে খারাপ খেলে বাদ দিয়ে দেন, তখন তারা প্রবলেম। প্রেশার মিডিয়া লিখতেছে বা মিডিয়া বলতেছে, তখন এই প্রেশারে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কথা উঠতেছে, সৌম্য খারাপ, লিটন খারাপ, শান্ত খারাপ। আপনি খারাপ তো আমি জানি, এরা যে পারফর্ম করছে আমি জানি, এদেরকে বাদ দিয়ে আসলে আপনি নতুন প্লেয়ারও আনতে পারবেন না। নতুন প্লেয়ার আসলে গ্যারান্টেড কি? বাট আপনি একসাথে যদি 9-10 বছর খেলা 3-4টা প্লেয়ারকে বাদ দিয়ে দেন, তখন আপনি হঠাৎ করে 3টা নতুন ছেলেকে আনেন, তারা কি পারবে? কারণ তানজিদ আমাদের নতুন প্লেয়ার T20-তে, তানজিদ কতটা ভালো করছে। এই দলে তামিম ইকবালকে মিস করে করি না বললে ভুল হবে, অবশ্যই করি। তাইমের এক্সপিরিয়েন্স তো সবসময় অনেক বেশি, ডেফিনেটলি আমার মনে হয় তাইমের মুশির এক্সপিরিয়েন্স, এই দুইটাকে আমি অবশ্যই মিস করি, যে ওদের এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। বাট এটাও সত্যি কথা যে নতুনদেরকে তো উঠে আসতে হবে, সারা জীবন তো
তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে আপনি বাংলাদেশ চলতে পারবে না। আজকে মাশরাফি অথবা খেলছে না, তামিম, মুশফিক অথবা টি-20 খেলছে না, কিছুদিন পর রিয়াদ, সাকিবও খেলবে না, তখন আর বাংলাদেশ ক্রিকেট খেলবে না। সুজন ভাই, একেবারে শেষ দিকে চলে এসেছি, মানে এটা মানে আমাদের জন্য একটু দুর্ভাগ্যই কিনা যে এখনো এসে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমদের আমাদের টি-20 ফরম্যাটের জন্য মানে মিস করতে হচ্ছে। অবশ্যই দুর্ভাগ্যের, মানে যারা খেলছে তারাও কিন্তু এখন আর ইয়াং প্লেয়ার না, তারাও অনেক বছর ধরে বাংলাদেশকে খেলছে। আপনি যদি মুস্তাফিজ বলেন কিংবা বোলারদের কথাও যদি আমি বলি, তারা কিন্তু সবাই এক তানজিদ তামিম, হয়তোবা শরীফুল 19 ওয়ার্ল্ড কাপের পর, শরীফুল এখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে। আপনি তারপরে তানজিম সাকিবের কথা, ও হয়তো বা ইয়াং, বাট বাকিরা কিন্তু অনেকদিন ধরে ম্যাচ খেলছে। তো আমার মনে হয় যে ছেলেদেরকে স্টেপ আপ করতে হবে, নয়তো এটার বিকল্প আমি কেন আপনি বিশ্লেষণ করতে পারবেন না আসলে কেন পারফর্ম করে না। তারা সবই, এটা আমি বলবো তারা হার্ডওয়ার্ক করে। হাথুরু সিংহে কি এই টিমটা থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারছেন? আগের বারের হাথুরুকে আমরা যেমন দেখেছিলাম। না, আমার মনে হয় না যে আগের বার হাতুরু আর সাথে এই হাতুরুর, মানে যে হাতুরু আমাদের পারফরমেন্স বের করেছে, হাতুরুর সময় হিসেবে আমরা দারুণ সাকসেসফুল ছিল। এবং আমি এখন সবাই আমাকে বলে, আমার সাথে বলে হাতুরুর মানে কোনো দ্বন্দ্ব আছে, যুদ্ধ আসলে কিছুই নাই। আমি তাকে দারুণভাবে রেসপেক্ট করি অ্যাজ এ কোচ। তার কোচিং অ্যাবিলিটি ওয়াজ এক্সিলেন্ট, তার প্ল্যানিং ওয়াজ এক্সিলেন্ট। বাট আমি সবসময় একটা কথাই বলি, যেটা মানুষ ভুল করে, ভুল বুঝে, আমি বলি তার ম্যানেজমেন্টের কথা। তার আগে ছিল, তার একটা ছিল যে সে এগ্রেসিভ ছিল, উইচ ইজ আই লাইক, যে ব্রাক করতো, হেরে গেলে একটু মেজাজ খারাপ করতো। কিন্তু এখন সেটার থেকে বেশি হয়ে তার ডিক্টেটরশিপ। এই দুটা জিনিস যদি কমে, আমি সে যে ডিক্টেটরশিপটা কমায়, সে হেড কোচ, এভরিবডি নোস, বাট এটা ফলো করে বলতে হবে না বা প্রমাণ করতে হবে না যে আমি হেড কোচ, আমার কথা সবাই শুনে, মানে আমি রাজা তোমরা সব প্রজা, এরকম হওয়া যাবে না। কিন্তু ক্রিকেট এরকম চলে না। সেম কথা হচ্ছে তার ম্যানেজমেন্ট, আপনি কার সাথে কিভাবে কি টোনে কথা বলবেন, দ্যাটস ভেরি ভেরি এটা অবশ্যই টিমের জন্য, হেড কোচ যেহেতু, এটা অনেক বড় ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা আসলে এই বিষয়ে আরো অনেক বেশি আলোচনা নিশ্চয়ই পরবর্তী কোনো শোতে করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে আজকের অতিথি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করছিলাম। পরবর্তীতে আবার কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময়।